পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে সেকেন্ড সেমিস্টার প্রথম বর্ষের অনার্সে কাব্য কবিতার যে অংশটি আছে সেখান থেকে কবি সমর সেন ও তার কবিতা সম্পর্কে আজকের আলোচনা। সমর সেন সম্পর্কে যদি আমরা বলি তবে প্রথমেই বলতে হয় যে যত ধরনের পরীক্ষা বা প্রতিভার পরীক্ষা কবিকে দিতে হয়েছিল সেই সমস্ত পরীক্ষাতেই তিনি প্রথম সারিতে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু জীবনের পরীক্ষাতে তিনি অনেক ক্ষেত্রেই ব্যর্থ। আর সেই ব্যর্থতা বোধ বা জীবন পরীক্ষায় যে বাধা প্রতিবন্ধকতা, সেখান থেকেই সমর সেনের কবিতা রচনার সূত্রপাত বা জন্ম। সমর সেন ভালো লাগার কবিতা রচনার কবি নন। ভালো না লাগার ফলে যে ক্লান্তি একজন নাগরিক মানুষকে আপাদমস্তক মুড়িয়ে রাখে, সেই বোধ থেকেই সমর সেনের কবিতার জন্ম। সমর সেনের কবিতাতে নাগরিক জীবনের যন্ত্রণা, বিকার, বিক্ষোভ, শ্রেণী সংঘর্ষ, এই সমস্ত কিছু পরিচয় আমরা পাব। বা সমর সেনের কাব্য বৈশিষ্ট্য যদি বলি তাহলে এগুলো সমর সেনের কবিতাতে কিন্তু ফুটে উঠবে। ব্যক্তি জীবন থেকে যে অভিঘাত বা যে কষ্ট তিনি পেয়েছিলেন, তার ফলেই মহাযুদ্ধোত্তর পৃথিবীতে, মহাযুদ্ধোত্তর ভারতবর্ষে এবং বঙ্গদেশে তিনি সংবেদনশীল এবং যৌবনের যন্ত্রণায় সময় অতিবাহিত করেছেন এবং সেই যন্ত্রণা তার কবিতাতে প্রকাশ পেয়েছে। উনি মূলত নগর কলকাতার কবি, শহর কলকাতার কবি, এবং মধ্যবিত্ত যে জীবন, মধ্যবিত্ত যে নাগরিক জীবন, সেই মধ্যবিত্ত নাগরিক জীবনের কথাই সমর সেনের কবিতাতে আমরা পাব। সমর সেনের এবং উনি নিজেও তার যে আত্মজীবনীমূলক গ্রন্থটি বাবু বৃত্তান্ত, সেখানে নিজেও বলছেন যে আমি কখনো মধ্যবিত্তের গণ্ডি অতিক্রম করতে পারিনি। এবং যেহেতু তিনি সাংবাদিক ছিলেন, বহু পত্রপত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, সাংবাদিকতা করতেন, সেই সাংবাদিকতার সূত্রেই তিনি বলেছিলেন যে সাংবাদিকতা করে একটি পত্রিকা হয়তো চালানো যায়, পত্রিকা পরিচালনা করা যায়, কিন্তু বিপ্লবী হয়ে ওঠা যায় না। আমার পরিসর সম্পূর্ণরূপেই মধ্যবিত্তের পরিসর এবং সকলের সঙ্গে, সমস্ত জনগণের সঙ্গে আমার পরিচয় নেই। সুতরাং কেউ যদি আমাকে বিপ্লবী বলে তাহলে আমার নিজের মনে হয় যে আমি এখনও বিপ্লব শব্দটাকে, এখনও আমার মনে হয় বিপ্লব শব্দটাকেই হেয় করা হয়। এই ধরনের বোধ এবং ভাবনার দ্বারা সমর সেন ভাবিত ছিলেন। যাই হোক, কে সমর সেন বা কি তার লেখার বিষয়, সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এবার একটু ব্যক্তি জীবন সম্পর্কে না জানলেই নয়। 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কলকাতার বাগবাজারের বিশ্বকোষ লেনে জন্ম তার।
আদিনিবাস অধুনা বাংলাদেশের মানিকগঞ্জের সোয়াপুর। প্রখ্যাত প্রবাদ পুরুষ বাংলা সাহিত্যের লেখক এবং বাংলা সাহিত্যের প্রথম পর্বের সাহিত্যের ইতিহাস রচয়িতা দীনেশচন্দ্র সেনের পুত্র অধ্যাপক অরুণচন্দ্র সেনের সন্তান হলেন কবি সমর সেন। তিনি আগাগোড়াই মেধাবী ছাত্র ছিলেন। কলেজ জীবনে 1936 খ্রিস্টাব্দে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে তার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করছেন ইংরেজি সাহিত্যে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। 1938 খ্রিস্টাব্দে তার মাস্টার্স ডিগ্রি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সেখানেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। পড়াশোনা সমাপনে প্রত্যেককেই কর্মজীবনে প্রবেশ করতে হয় এবং তিনিও কর্মজীবনে প্রবেশ করেন। আর তার কর্মজীবন ক্রমশ বৈচিত্র্যময় হয়ে ওঠে। প্রথমে কলকাতার কলেজে অধ্যাপনার চেষ্টা এবং সেখানে ব্যর্থতা, পারলেন না। তারপরে দিল্লির কলেজে পড়ানোর চেষ্টা করেছেন, কাঁথিতে তিনি পড়িয়েছেন এবং এই অধ্যাপনার পাশাপাশি, শিক্ষকতার পাশাপাশি তারপর এই পেশা থেকে তিনি আকাশবাণীর এডিটর মানে সম্পাদক পদে সেখানে কাজ করেন। তারপরে 1949 খ্রিস্টাব্দে দ্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদক রূপে নিযুক্ত হন। এরপরে তিনি মস্কোতে যাচ্ছেন 1957 খ্রিস্টাব্দে। মস্কোতে অনুবাদক হিসেবে তিনি যাচ্ছেন, রাশিয়ার মস্কোতে, এবং সেখানে গিয়ে তিনি রুশ ভাষা শিক্ষালাভ করেন এবং রুশ ভাষার শিক্ষালাভ করে সেই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তারপর 1957 খ্রিস্টাব্দে থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে থাকার পরে 1961 খ্রিস্টাব্দে তিনি আবার কলকাতায় প্রত্যাবর্তন করছেন এবং 1962 খ্রিস্টাব্দে থেকে আবার পত্রিকার সঙ্গে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হচ্ছেন। 1964 খ্রিস্টাব্দে হুমায়ুন কবির তাকে আহ্বান জানাচ্ছেন। হুমায়ুন কবিরের নাও বলে একটি পত্রিকায় সেখানে তিনি সম্পাদনার কাজ করছেন। এরপরে খুব সম্ভবত 1968 খ্রিস্টাব্দে ফ্রন্টায়ার বলে একটি সংবাদপত্রের সঙ্গে নিজেকে নিযুক্ত করেন এবং শেষ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক রূপেই তিনি বহাল থাকেন। আর এই যে তার কর্মজীবন, এই কর্মজীবনের মাঝামাঝি খুব অল্প সময়, মানে তার আয়ুৎকাল বা জীবৎকাল যদি বলি তাহলে বেশ দীর্ঘই ছিল, 71 বৎসর প্রায় তিনি বেঁচে ছিলেন এবং সেই জীবৎকালে মাত্র 12 থেকে 14 বৎসর কবিতা রচনার কাজে যুক্ত ছিলেন। আর সমর সেনই বাংলা সাহিত্যের ইতিহাসে বা বাংলা আধুনিক কবিদের ইতিহাসে একমাত্র কবি যিনি কেবল কবিতা রচনাই করেছেন, গদ্য রচনাতে তিনি হাত দেননি এবং সাহিত্য সম্পর্কে কোথাও কোনো অভিমতও পোষণ করেননি। আর সেই সময়কালটাও খুব স্বল্প, 1934 থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কবিতা রচনা করেছেন, কবিতা লিখেছেন। বেশ কয়েকটি কাব্যগ্রন্থে তার সেই কবিতাগুলো প্রকাশিত হয়েছে। আর 1946 খ্রিস্টাব্দে কবিতা রচনার কাজে ইস্তফা দিয়ে বা নির্বাসন নিয়ে তারপরে তিনি অন্যান্য কাজগুলোতে যুক্ত হন। মাত্র 30 বৎসর বয়সে তিনি কবিতা রচনা থেকে নির্বাসন নিচ্ছেন। এবার কি কারণ, এত অল্প বয়সে তিনি কবিতা রচনা থেকে কেন নির্বাসন নিচ্ছেন, কারণ কি? কারণ হিসেবে অনেকের অভিমত, অনেকে মনে করছেন যে বিশ্বযুদ্ধোত্তর
যে পৃথিবী ক্রমশ কঠিন জটিল হয়ে উঠছিল, সেই পৃথিবীর সঙ্গে তিনি তার কবিতার সংযোগ ঘটাতে পারছিলেন না, মানে মধ্যবিত্তের যে রূপ সেই রূপকে মেলাতে পারছিলেন না জন্য তিনি কবিতা রচনা থেকে নির্বাসন নেন। হ্যাঁ, কিন্তু নির্বাসন নিলেও এই স্বল্প সময় বা 12 বৎসরে তার কবিতা রচনার মধ্য দিয়ে যা আমাদের উপহার দেন, তার মধ্য দিয়েই তিনি তার এক স্বাতন্ত্র্য চিহ্নিত বলয় সৃষ্টি করে গেছেন। 1935 খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার সহ সম্পাদক রূপে তিনি কাজ করেন এবং সেই সময় তার বেশ কিছু কবিতা প্রকাশ পায়। আর সেই কবিতা পাঠ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা পাঠ করে বলেছিলেন যে গদ্যের মধ্য দিয়ে কবিত্বের এক অপূর্ব লাবণ্য দেখা যাচ্ছে এবং এই কবিতা টেকসই হবে। এটা অভিমত ছিল কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। যদিও তিনি দীর্ঘদিন তার কবিতা চর্চা চালিয়ে যেতে পারেননি, তাকে নির্বাসন নিতে হয়েছিল। আসলে তিনি স্পষ্ট কথা খুব স্পষ্ট করে বলতেন। হ্যাঁ, আর সেই স্পষ্টতার কারণেই তিনি বুঝেছিলেন জন্যই যে তার কবিতা রচনার যে দিক বা গতি প্রকৃতি সেটার সঙ্গে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতিকে তিনি মেলাতে পারছেন না, যে কারণেই হয়তো তার কবিতা রচনা থেকে নির্বাসন। এরপরে আমাদের যেটা আলোচ্য যে তিনি বাংলা আধুনিক কাব্য কবিতাতে কি অবদান রেখে গেলেন, কি ছাপ রেখে গেলেন। তার প্রথম কবিতার নাম তুমিও আমি, শ্রীহর্ষ বলে একটি পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে সেটি। তখন তার বয়স মাত্র 31 বৎসর। 31 বৎসর বয়সে, 21 বৎসর বয়সে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন এবং প্রথম কাব্যগ্রন্থেই একটা চমক আমরা দেখতে পাই যে তিনি ধূসর জগতের কথা বলবেন, বেদনার কথা বলবেন, নৈরাশ্যের কথা বলবেন, যেটা জীবনানন্দ দাশে আমরা পেয়েছিলাম, কিন্তু সমর সেনের ভঙ্গি তার থেকে আলাদা। মূলত তিনি দেখছেন যুদ্ধোত্তর যে কলকাতা নগরী, মহানগরী, সেই মহানগরের রূপ অনেক পাল্টে গেছে। বুদ্ধদেব বসু সমর সেন সম্পর্কে বলছেন যে অনেক আধুনিক কবিদের বলেছেন যে অনেক আধুনিক কবিদের কবিতাতেই আমরা কলকাতা নগরের প্রসঙ্গ পেয়েছি, কিন্তু সমগ্র নাগরিক কবি যদি কাউকে বলতে হয় তবে তিনি সমর সেন। সমর সেন শহরের কবি, সমর সেন কলকাতা শহরের কবি, এবং আজকের নগরের যে অস্থির চিত্র, সেই চিত্র সমর সেনের কবিতাতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং সমর সেন দেখছেন যে এই যে হঠাৎ করে যন্ত্রশিল্পে যে এক পরিবর্তন বা বিপ্লব এসে গেছে, সেই বিপ্লব মানুষের গতিকে বাড়িয়েছে, আর মানুষের গতি বাড়ার ফলে অতিরিক্ত যন্ত্র নির্ভর হয়ে মানুষ নিজের আঙিনাতে যন্ত্রকে আশ্রয় দিচ্ছে। আর এই অতিরিক্ত যন্ত্র নির্ভরতার ফলে কোথায় যেন মনুষ্যত্বের অবনমন ঘটে যাচ্ছে। সেই অবনমনের কথা তিনি বলছেন। কোথায় যেন কলকাতা নগরীর যে বাহ্যিক সৌন্দর্য সেই সময় বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরে কিন্তু মহানগরী তার সেই পূর্বের অবস্থাতে নেই। পরিবেশ ক্রমশই কেমন যেন বিষণ্ণ হয়ে উঠছে। তিনি বলছেন
মহানগরীতে এলো বিবর্ণ দিন, আর তারপর আলকাত্রার মতো অন্ধকার রাত্রি। মহানগরী আর সবুজ নেই এখন। মহানগরীর সেই তারুণ্য বা সবুজায়ন কোথায় যেন হারিয়ে গেছে। শক্তি চট্টোপাধ্যায়ও তার একটি কবিতাতে বলছেন যে শহরের অসুখ কেবল হা করে সবুজ খায়। সমর সেন ট্রামের আওয়াজ প্রতি মুহূর্তে শুনছেন। সারাদিন ধরে কলকাতা নগরীতে কলকারখানার আওয়াজ, এই কর্কশতা সমস্ত মাধুর্যকে যেন নষ্ট করে দিচ্ছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে কলকাতা মহানগরীকে, কিন্তু তার প্রাণ, মহানগরীর প্রাণ কোথাও যেন ধুঁকছে। আজকে আলোচনা এখানেই শেষ করছি, কারণ বেশি দীর্ঘ হলে ভিডিওটি নেটওয়ার্কের সমস্যার জন্য যেতে চায় না। পরবর্তী ভিডিওতে বাকি আলোচনা শেষ করব।